রাত পোহালেই মহারণ অর্থাৎ আইপিএল এর ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। আর এই বিষয়ে কথা বলার জন্য ম্যাচে আগের দিন অর্থাৎ রবিবার আমাদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন, শনিবার আমাদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন যুধাজিৎ মুখোপাধ্যায়, যিনি একাধারে ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেট কোচ এবং জুনিয়রদের নিয়ে ক্রিকেট কোচিং করার দক্ষতা তার অনস্বীকার্য। যুধাজিৎ, স্বাগত জানাচ্ছি। প্রথম কথা, এবারের আইপিএল ফাইনাল কাল গুজরাট টাইটান্স এবং বেঙ্গালুরু, রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। তোমার টেক কে? এটা একটা খুবই ট্রিকি কোয়েশ্চেন। ফাইনাল তো সবসময় 50-50, সে সোনালী শিবির আর মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের মধ্যে হলো। কিন্তু কালকের মনস্তাত্ত্বিকভাবে ব্যাঙ্গালোর একটু এগিয়ে থাকবে, কারণ প্লে অফের ফার্স্ট কোয়ালিফায়ারে ওরা পুরো তুলো করে দিয়েছিল গুজরাটকে, তুমি জানোই সেটা, বিশাল রানের ডিফারেন্সে হেরেছিল। কিন্তু গুজরাট এর ব্যাটিং লাইন আপ একবারই ফেল করেছে ওভাবে পুরো টুর্নামেন্টে, কেন গত কয়েক বছরের ইতিহাস ঘাঁটলে এরকম বিপর্যয় দেখা যাবে না। এবং আমার দৃঢ় বিশ্বাস গুজরাট রেডি থাকবে ফাইনালের জন্য এবং একটা দারুণ ম্যাচ আমরা দেখতে পাবো। আমার মন বলছে 50-50 হলেও গুজরাট কিন্তু এগিয়ে। অর্থাৎ যুধাজিৎ মুখোপাধ্যায়ের মন বলছে গুজরাট 50-50 ম্যাচ হলেও গুজরাট এগিয়ে। এবং এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, কালকের ম্যাচটিকে যদি গিল বনাম কোহলির ম্যাচ বলা যায় তাহলে কি ওটা অত্যুক্তি হবে? একদমই ভীষণভাবে। গিল তো কোহলিকে গুরু বলেই অলমোস্ট, মানবে নাই বা কেন, ওরকম একটা প্রফেশনাল একটা ক্রিকেটার, ওরকম একটা আইকন যে এখনো পারফর্ম করে যাচ্ছে। প্রত্যেক বছরে সে অরেঞ্জ ক্যাপে দৌড়ে আছে এবং স্ট্রাইক রেটে অবিশ্বাস্য রকমের ভালো। এবারে অন্যবারও দারুণ খেলে, এবারেও দারুণ খেলেছে, গতবারে টিমকে চ্যাম্পিয়ন করেছে, এবারেও তার দারুণ সুযোগ পরপর চ্যাম্পিয়ন হওয়ার। তো কিন্তু গিলও ছাড়বে না। গিল গত কয়েক বছর ধরেই গুজরাট ভালো খেলছে, প্লে অফে উঠছে, কিন্তু জিততে পারছে না, লাস্ট হার্ডেলটা ক্রস করতে পারছে না। তো সেইটার দিক থেকে বিচার করতে গেলে আমার মনে হয় যে গুরুকে টেক্কা দেওয়ার জন্য শিষ্য কিন্তু কালকে তৈরি থাকবে। অর্থাৎ গিল বনাম বিরাট কোহলি যেটা বলা হচ্ছে সেটা খানিকটা হলেও সত্যি। তা আমরা একটা টসে চলে যাই, টসের দিকে যাওয়া যাক। নিশ্চয়ই। টসে জিতলে কারা ব্যাটিং নেবে বা কারা ফিল্ডিং নেবে বলে মনে হয়? আমরা টসটা করে নিই। তুমি হচ্ছে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আমি হচ্ছি গুজরাট টাইটান্স। টসটা করছি। কেমন? তেল পড়েছে। হ্যাঁ, তেলে কারা? আমি যদি টসে জিতি ব্যাঙ্গালোর হয়ে, তাহলে আমি আগে কিন্তু ফিল্ডিং নেব, কিন্তু গুজরাট আগে ব্যাটিং নিতে পারে। আচ্ছা, ডিউ ফ্যাক্টর কালকে একটা বড় ভূমিকা নিতে পারে এবং ডিউ ফ্যাক্টরে সামান্য হলে বলা হচ্ছে যে প্রথমে ব্যাট করলে পরের দিকে রান চেস করার একটা সম্ভাবনা থাকবে, সুতরাং বেশি সুবিধা হবে। সেই দিক থেকে বিচার করলে ব্যাঙ্গালোর হয়তো চাইবে টস জিতে ফিল্ডিং নিতে, কারণ ডিউ এর অ্যাডভান্টেজ নিতে চাইবে। কিন্তু গুজরাটের যেটা আমি দেখলাম, গুজরাট কিন্তু প্রথমে ব্যাট করে যদি বড় রান চাপিয়ে দেয়, তাদের বোলার অনেক বেটার বল করে এবং ওদের বোলাররা ধারে এবং ভারে ব্যাঙ্গালোর থেকে এগিয়ে আছে এবং তারা ডিউ এর সঙ্গে সম্মুখ অবহিত, ওটা ওদের হোম গ্রাউন্ড। তাই জন্য আগে ব্যাট করুক পরে ব্যাট করুক, ওদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যে কথা বলা হচ্ছে প্রথম 6 ওভার নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম 6 ওভারে যারা এগিয়ে থাকবে বড় রান যদি করতে পারে যে দল, সে দলে জিতে যাবে ম্যাচ। ঠিকই তাই, পাওয়ার প্লেটা খুবই ভাইটাল প্রত্যেক টি-20 ম্যাচের মতো। এবারে তুমি জানো প্রায় 10-11 করে রান অ্যাভারেজ পাওয়ার প্লেতে হচ্ছে। এবারে ফাইনালেও একটা ধামাকাদার পাওয়ার প্লে আমরা দেখতে পারি, আশা করছি, কারণ দুদিকেই সমস্ত এক্সপ্লোসিভ ব্যাটসম্যানরা আছে। এদিকে তোমার ব্যাঙ্গালোরে তুমি দেখো, সেখানে বিরাট কোহলির সঙ্গে ওপেন করছে ভেঙ্কটেশ আয়ার, যাকে কলকাতা ছেড়ে দিয়েছিল এবং সে লোয়ার অর্ডারে ব্যাট করতো। এখন সে ওপেনার হিসেবে নিজেকে ফিরে পেয়েছে, দুর্দান্ত খেলছে প্রত্যেক ম্যাচে। তার 7 বলে 19 বলো বা 20 বলে 40 বলো, দারুণ একটা ইনিংস আছে। বিরাট কোহলিও প্রায় ওভারে 10 রান করে করছে। সেক্ষেত্রে দুজনে মিলে যদি ব্যাট করে, তারপরে ওদের প্রতিদার আছে, ওদের মিডল অর্ডার ইজ ভেরি স্ট্রং ব্যাঙ্গালোরে, রাইট শেষ পর্যন্ত। কিন্তু গুজরাট টাইটান্সের আবার শুভমন গিল এবং সাই সুদর্শন আছে, তাদের দুজনের ব্যাটিং জুটি কিন্তু অসাধারণ। 700 বেশি রানে বেড়ে আইপিএল দুজনেই 700 ক্রস করেছে, দুজনেই কমলা টুপির দৌড়ে আছে এবং প্রচুর রেকর্ড করেছে আগের দিন। তারা বোধহয় 8 নম্বর ওপেনিং শতরান কেউ করেনি, 11 নম্বর টোটাল শতরান টি-20 ক্রিকেটে কারণ নেই।
এবং সাই সুদর্শন দুর্দান্ত ফর্মে আছে, যদিও দুবার হিট উইকেট হয়েছে অদ্ভুতভাবে, হ্যাঁ অদ্ভুতভাবে হাত থেকে তিনবার হিট উইকেট হয়েছে এবারে, এবার দুবার এবং তিনবার, এবং গতকাল যেভাবে আউট হয়েছে সেম প্রায় তাতে বলছে যে বলটা উইকেটের উপর ছুড়ে দিল উইকেটটাকে। হ্যাঁ মানে এটা খুব আশ্চর্য যে এটা এত বড় ক্রিকেটার, প্রফেশনাল ক্রিকেটার, সে এরকম ভাবে পরপর দুটো ম্যাচে আউট হলো এবং মানে আগের ম্যাচ থেকে সে পরে শিক্ষা নিল। সাইসুল হোসেন কি কালকে হাতে গ্লু লাগিয়ে নামবেন? এরকম কিছু মিম দেখা যাচ্ছে বটে। সাইসুল হোসেন এমনিতেই গ্লু লাগিয়ে নামে উইকেটে, মানে তাকে আউট করা তো সোজা নয়। 720 মতো রান করেছে এবং মানে অরেঞ্জ টুপির দৌড়ে আছে। ওদের বাটলারও আছে, তাকে ভুলে গেলে চলবে না, সেও দারুণ স্ট্রাইক রেটে 500-র উপর রান করেছে। এদের তিনজন, মানে আমি তো বলি যে গুজরাটের 3 মাস্কেটিয়ার্স হচ্ছে ব্যাটিংয়ে, গিল, সাই এবং বাটলার। ওদিকে 3 মাস্কেটিয়ার্স হচ্ছে বোলিংয়ে, তিনজন পেসার রাবাডা, সিরাজ এবং হোল্ডার, দুর্দান্ত ফর্মে আছে। প্লাস ওখানে রশিদ খানও আছে আরেকজন, মানে এরা প্রত্যেকেই ভালো ভালো উইকেট নিয়েছে। এদের সঙ্গে দুর্দান্ত জমবে টক্কর, এবং সেই জন্যে পরিসংখ্যানের দিক থেকে তুমি দেখো পার্পল ক্যাপের দৌড়েও প্রথম 10-11-র মধ্যে কিন্তু এদের তিনজনই আছে। অনেকে বলছেন যে বিরাট কোহলি বনাম রশিদ খান এবারে নাকি ইম্পর্টেন্ট একটা ব্যাপার হতে পারে। অবশ্যই হবে যদি সে যায় রাবাডা এবং সিরাজ এবং তোমার এর সেটটা পেরিয়ে। প্রসিদ্ধ কৃষ্ণাও আছে, মানে এদের মানে বিশাল ব্যাটিং মানে বোলিং লাইন। রশিদ খান তো ডেফিনেটলি, আরসিবির বোলিং লাইনআপটা কিন্তু সে তুলনায় যথেষ্ট দুর্বল বলে আমার মনে হয়। একমাত্র ভুবনেশ্বর কুমার টপ 2 এর মধ্যে রয়েছে, 2 উইকেট পিছিয়ে রাবাডার থেকে। কিন্তু সে এবারে যা বল করছে তার তো ডেফিনেটলি একটা সাদা বলের টিমে চান্স পাওয়া উচিত আমার ধারণা, হয় 20 ওভার বা 50 ওভার। এবার অত উইকেট না পেলেও, মানে সিরাজ বা হোল্ডার বা তোমার রশিদের মতো অত উইকেট না পেলেও খুব বেশি নেই কিন্তু রশিদ, এবং আরও আছে তোমার জস হ্যাজেলউড আছে। এরা প্রত্যেকেই ভালো বোলার, প্রত্যেকেই দুর্দান্ত আছে। সুয়াসকেও খেলাতে পারে যদি মনে করে স্পিন সহায়ক হচ্ছে। অতএব মানে আরসিবি যে খুব পেছিয়ে আছে তা না, হয়তো ওরা উইকেট, এরা 4-5টা করে উইকেট কম আছে, কিন্তু এরাও দৌড়ে আছে এবং এরাও কিন্তু ইম্প্যাক্ট সাব হিসেবে খেলানোর সম্ভাবনা রয়েছে পারে। কারণ যদি এটা তো আহমেদাবাদের সেই লাল মাটির উইকেটে খেলা হবে এবং স্পিন সহায়ক থাকতেও পারে। আমি একটা কথা জিজ্ঞেস করবো, ইম্প্যাক্ট সাব ব্যাপারটা কি খুব খুব গ্রহণীয় এই ধরনের ম্যাচে? দেখো পিওরিস্টের কাছে একদমই গ্রহণীয়, কারণ এটা 12 জনের খেলা হয়ে যাচ্ছে। কথাই আছে ফার্স্ট 11, প্লেইং 11, সেটাকে এখন তুমি প্লেইং 12 বা ইনফ্যাক্ট আরো বেশি, কারণ ইম্প্যাক্ট সাবের তো আরো অপশন রয়েছে, তুমি যেটা ওকে চুজ করতে পারো। এমনও দেখা যাচ্ছে যে ব্যাটিং বিপর্যয় হয়েছে, একজনকে ব্যাটসম্যানকে খেলিয়ে দিল ইম্প্যাক্ট সাব হিসেবে। এটা আমার মতে একদমই ফেয়ার নয়। কিন্তু এবারে দারুণ হিট, মানে ইট ইজ নট ক্রিকেট বলা যায়, ইট ইজ নট ক্রিকেট, ইট ইজ নট 11 ম্যান ক্রিকেট, বাট এটা দারুণ হিট করেছে। সবাই কিন্তু এতই হিট করেছে, খেলাগুলো এতই আকর্ষণীয় হচ্ছে এবং ব্যাপারটা এমন ঘুরে আসছে, অধিকাংশ ক্ষেত্রেই ব্যাটসম্যানদেরই সাপোর্ট করছে। ফর এক্সাম্পল আগের ম্যাচে যেটা ব্যাঙ্গালোরের সঙ্গে গুজরাটের হলো, 84 for 8 ছিল গুজরাট, চেজিং কত 230 না 40, ম্যাচ শেষ 100-র মতো অল আউট। সেখানে তেওটিয়াকে নামিয়ে দিল ইম্প্যাক্ট সাব হিসেবে। তেওটিয়া কিন্তু ভালো খেলছে, দুর্দান্ত ফর্মে আছে এবং শেষের দিকে ভালো ব্যাট করছে। একদম মানে ম্যাচ তো জেতাতে পারলো না, কিন্তু একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেল। কিন্তু এটা তুমি দেখো, যদি নর্মাল খেলা হতো ওটা 100 রানে খেলা শেষ হয়ে যেত। একটা কথা চমৎকার বলেছি, যদি গুরু শিষ্যের লড়াই, শুভমন গিল এবং বিরাট কোহলি গুরু এবং শুভমন গিল শিষ্য, এবং তাদের দুজনের লড়াইয়ের উপর অনেকখানি নির্ভর করবে কালকের ম্যাচের ভাগ্য। সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। একটা কথা বলি, কালকের ম্যাচে টস কতটা উল্লেখযোগ্য ভূমিকা নেয়? টস তো দেখো মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু রাত্রিবেলা খেলা হচ্ছে এবং আহমেদাবাদে হচ্ছে বলে আমার মনে হয় বড় জোর 10%, মানে হিসেব মতো যদি তুমি ধরো যদি 220 পার স্কোর হয়, 10-15 রানের ডিফারেন্স হবে। দেখো আহমেদাবাদে খেলা হচ্ছে বলেই গুজরাট কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ পাবে। অবশ্যই ওরা ম্যাচটা খেলছে, এবং যদি সূক্ষ্ম কোনো হেরফের করে পিচ সিলেকশনে, তাহলে যারা ভিজিটিং টিম, যদিও সবাই এখন সব খবরেই পাচ্ছে, হয়তো হবে না, পেতে নাও পারে। আচ্ছা, একটা কথা আছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কালো মাটি এবং লাল মাটি দুটো উইকেট রয়েছে।
কোন উইকেটে খেলা হবে বলে তোমার ধারণা? আমার ধারণা লাল মাটির উইকেটেই খেলা হবে। ওটা একটু বেশি হয়তো ব্যাটিং সহায়ক ভাবে তৈরি করবে এবং সেইভাবে কালো মাটির উইকেটে তুমি জানো, সে মনে আছে অভিশপ্ত সেই বিশ্বকাপ আমাদের 2023 মনে আছে সাংঘাতিক হবে, তো ব্যাকফায়ার করেছিল। অতএব সেক্ষেত্রে আমার মনে হয় লাল মাটির, এবং এটা তো ব্যাটসম্যানদেরই খেলা হচ্ছে, 200 রান হচ্ছে, 200 রান হেলায় চেয়ে সব রান 200-র উপর হচ্ছে, সব রান চেজ হচ্ছে, মানে 150-60 হয়েছে এবং ভালো খেলা হয়েছে, হাতে গোনা কিছু ম্যাচ ফিল পাবে। সব ম্যাচে 200 রান, 220 রান, মানে 210 রান করেও বলছে পার্স করলাম। অন্য এই আগের কোয়ালিফায়ার টুটা দেখো না, রাজস্থান রয়্যাল 215 করে 1 ওভার বাকি থাকতে হেরে গেল, তো কোনো ফাইটিং হয়নি বলা যেতে পারে। লোকেই বলছে 230 হয়নি, ম্যাচটা হেরে যাবে, এরকমই অবস্থা। অর্থাৎ কালকের ম্যাচে শুভমান গিল, বিরাট কোহলি, রশিদ খান এবং এদের ভূমিকা অনস্বীকার্য হবে। আবার ডেভিড মিলার রয়েছে তো, হ্যাঁ ও তো আছে, তোমার টিম ডেভিস আছে, এবং এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার, যার কথা আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে কুণাল পান্ডা। হার্দিক পান্ডাকে আমরা ভুলে গেছি, হার্দিক পান্ডার পারফরমেন্স একদম ভালো লাগে, কিন্তু ওর ভাই ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে গেছে, এবং ওর ক্যারিকেচার, ওর হাবভাব সবকিছু মিলে, এবং যে বোলিং শৈলী নতুন করেছে, বিভিন্ন হাইট থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলটা করে, এবং ব্যাটসম্যান হিসেবে যখন প্রমোটেড হচ্ছে দুর্দান্ত ইনিংস খেলছে। ওদের কুণাল পান্ডা কিন্তু একদিক থেকে বলতে পারো একটা লিভিং ইম্প্যাক্ট সাব, তাকে দুদিকে ইউজ করতে পারা যাচ্ছে, ব্যাটিং বোলিং সব জায়গায়। তো কুণাল পান্ডা কিন্তু খুব ভাইটাল একটা ফ্যাক্টর হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই ম্যাচে কারা জিতবে তা নির্ভর করবে প্রথম 6 ওভারের উপর, পাওয়ার প্লের উপরে। পাওয়ার প্লেতে যারা বেশি রান করতে পারবে তারা যে ম্যাচে অ্যাডভান্টেজ পাবে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু অ্যাডভান্টেজ পেলেই কি দলটা বেশি এগিয়ে যাবে, তোমার কি মনে হয়? না, এটা তো তোমার একটা মানে T20 ডেফিনেটলি খুব ছোট ফরম্যাটের খেলা, এবং এখানে মানে প্রত্যাবর্তন করার সুযোগ খুব কম, কিন্তু এখানে এমন সমস্ত ব্যাপারগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, টাইম আউট, একটা মোমেন্টাম নষ্ট করে দেওয়া বা নিজেদের স্ট্র্যাটেজি রিওয়ার্ক করা, ইম্প্যাক্ট সাব, এগুলো করে মানে একতরফা যেন ম্যাচটা হয় সেটা একটা দেখা যাচ্ছে। এটা একটা প্রচেষ্টা, খুব ভালো প্রচেষ্টা, এবং গভর্নিং কাউন্সিল IPL এর দারুণ দারুণ সমস্ত এগুলো ইন্ট্রোডিউস করেছে রুলসগুলো, যার ফলে তোমার এই টসের অ্যাডভান্টেজ আর এখন কাজে লাগছে না, অতটা ভাইটাল হবে না। এবার আমরা একটু ফিরে যদি দেখি, তাহলে প্রথমেই যার কথা উঠবে সে হচ্ছে বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী কিন্তু এবারে বিস্ময় ভালো, তোমার কি মনে হয় বৈভব সম্পর্কে? দুর্দান্ত, মানে যেই জিতুক আমার মতে এই IPL বৈভবের IPL। 776 রান করেছে, এবং এই রেকর্ড যদি গিল বা সুদর্শন ভেঙে দেয়, হ্যাঁ যোগ্য ক্রিকেটার হিসেবে তারা ভাঙবে নিশ্চয়ই, তাহলেও বৈভবের প্রভাবকে ওরা সরাতে পারবে না। প্রথমবার এতগুলো IPL বা অন্য T20 টুর্নামেন্ট হয়েছে, কেউ একটা টুর্নামেন্টে 500 রান 6 ওভারের মধ্যে করে। এবং সব থেকে বড় কথা, ছেলেটির খেলার মধ্যে সাবলীলতা রয়েছে, এবং সত্যি সচিন তেন্ডুলকর তিনি বলেছেন বৈভব আমার থেকেও ভালো খেলোয়াড়। তিনি বলেছেন লেগ সাইডে গিয়ে যেভাবে ছক্কা মারে সেরকম আমি কোনোদিন মারতে পারবো না। করে নিয়ে তার ব্যাট সুইং অসাধারণ, এবং 6 রেকর্ডটা ভেঙেছে। আরেকটু হলে গেলের অন্য রেকর্ডটা 30 বলে সেঞ্চুরি রেকর্ডটাও ভেঙে দিত। সর্বোচ্চ বাউন্ডারি IPL বা একটা একটা T20 টুর্নামেন্টে অলরেডি সে রেকর্ড সে করে ফেলেছে, মানে রেকর্ডের পর রেকর্ড সে করছে, এবং তার থেকে এটাই প্রমাণ হয় যে সাফল্য তাকে কিন্তু সেভাবে পেরে ফেলতে পারে। ঠিক তাই, কালকে তুমি দেখো মাত্র 15 বছর বয়স, সাফল্য তাকে পেরে ফেলতে পারে, এবং সে তো মানে খুশি থাকতে পারতো যে আমি জিতে গেছি, মানে আমার, কিন্তু কান্নাকাটি করছিল, রীতিমতো কান্নাকাটি। এটাই হচ্ছে সে মানুষ, সে যে ছোট ছেলে একটা বোঝা যাচ্ছে। আমরা ইডেনে খেলা দেখলাম রাজস্থান রয়্যালস কলকাতায়, রয়্যাল ম্যাচটা হেরে গেল, কিন্তু বৈভব যতক্ষণ ব্যাট করছিল মনে হচ্ছিল রাজস্থান জিতবেই অবধারিত। আরেকটা জিনিস, আমি একটা ছোট্ট ক্লিপ দেখলাম যে বাটলার সস্নেহে ওকে একটা ব্যাট উপহার দিল কালকে ম্যাচের পরে। তো ম্যাচটা যখন ও ব্যাটটা নিয়ে খুব আনন্দের সঙ্গে ব্যাটটা দৌড়াতে দৌড়াতে ফিরে আসছে, জস ভাইনে দিয়া এরকম সাংবাদিকদের বলছে, তখন একজন সাংবাদিক বললো সাইন কারা কে লিয়া ক্যা, সাইন কারা কে লিয়া, ও কি বললো জানো, সাইন কারানা নেই খেলনা হ্যাঁ। এটা থেকেই বোঝা যায় যে কতটা ডাউন টু আর্থ, কতটা রুটেড টু গ্রাউন্ড। ও জানে ওর খ্যাতি, ওর প্রতিষ্ঠা সবই কিন্তু ওই ব্যাটের ওপর। বল্লা জব তক চলেগা, সেই যুবরাজ সিং এর অমর ডায়লগ, বল্লা জব তক, ওর যতদিন বল্লা চলছে ততদিনই লোকে ওকে, সেটাও জানে, এবং তার জন্য যদি সেটাও জেনে থাকে, ও
ওর ভবিষ্যৎ সচিনের মতোই উজ্জ্বল বলে আমার ধারণা। আর কোন কোন খেলোয়াড় সম্পর্কে তোমার এবারে উল্লেখযোগ্য হলো আইপিএল এ, যে আইপিএলটা চলে গেল? দেখো, এমার্জিং প্লেয়ার্স অনেকেই আছে যারা খুব ভালো খেলেছে। আমাদের অঙ্কিশ খুবই ভালো খেলেছে, ট্রিকি উইকেটে মানে বেশ চোখ না লাগলে অঙ্কিশের কাছ থেকে আরো একটু ভালো ইনিংস আমরা 500 রান অ্যাটলিস্টও করতে পারতো, উইচ ইজ এ বিগ একটা অ্যাচিভমেন্ট আইপিএল এ। তারপরে তোমার অঙ্কিশ খুব ভালো খেলেছে। আমাদের যে অন্য ছেলেটা ত্যাগী কেকেআর, ও খুব ভালো খেলেছে। আনফর্চুনেটলি বাংলাদেশ সেরকম কেউ নেই। অভিষেক পটেল খুব সামান্য সুযোগের মধ্যে অনেকটা নিজেকে প্রমাণ করেছে, কিন্তু এটা হারিয়ে যাবে সময়ের সঙ্গে। মুকেশ বলো, আকাশ তো খেলেনি, স্বামীও দারুণ খেলেছে। স্বামী যদিও নতুন খেলোয়াড় নয়, কিন্তু স্বামীকে বোঝা যাচ্ছে নির্বাচকরা কনসিডার করছে না। বাংলার জন্য আইপিএলটা আরেকটা ফরগেটেবল আইপিএল গেল। অন্যদিক থেকে প্রচুর ছেলে উঠছে। কম্বোজ নিজেকে প্রতিষ্ঠা করলো দুর্দান্ত ভাবে, মুকেশ নিজেকে প্রতিষ্ঠিত করলো করেছে। মুকেশ চৌধুরী দারুণ খেলেছে এদের হয়ে। মানে ওভারঅল তুমি দেখো, যদি 15-20টা ছেলে বেরিয়ে এসছে, কিন্তু খুব খারাপ লাগছে যে আমাদের বাংলা থেকে কেউ এবারে সেভাবে দাঁড় কাটতে পারলো না, কেউ নিলও না বাংলা থেকে কাউকে। অর্থাৎ বাংলার খেলোয়াড়রা ব্রাত্য থেকে গেল এবারে আইপিএল এ। এবারে আইপিএল এর ফাইনাল চূড়ান্ত খেলার ফলাফল আগামীকাল, এবং আগামীকালই বোঝা যাবে যে কারা শ্রেষ্ঠত্বের দাবিদার হলো, গুজরাট টাইটান্স না আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছিল গতবার, এবং চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের একটা কান্তিরাভা স্টেডিয়াম বা কর্ণাটক স্টেডিয়ামে তাদের একটা দুঃস্বপ্নের স্মৃতি রয়ে গিয়েছে। অনেক লোক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল। এবারে নিশ্চয়ই তার পুনরুদ্ধার হবে না। এবং সব থেকে বড় কথা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের খেলায় গিল বনাম বিরাট কোহলির বিষয়টি খুব বড় হয়ে দেখা দেবে। এই কথা জানিয়ে আমরা বিজয়ীর কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।